আজকে যদি সমস্ত চাঁদাকে উজ্জ করে দেয়, যদি সমস্ত চাঁদাকে বাতিল করে দেয় পরিবহন থেকে, কালকে পরিবহনের আপনার টিকিটের দাম মিনিমাম 10 টাকা 5 টাকা কমে যাবে। তো এই জায়গাটায় আমি মনে করি যে এটা খুবই ইম্পর্টেন্ট থিং, এবং ইম্পর্টেন্ট মানুষের হস্তক্ষেপ এখানে জরুরি। দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমার নাম হাসান আল মামুন, আমি মানিকগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা মনিয়াপার কাছে। আজকে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উনি বলছেন সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এখন আমি বলতে চাই আইনের শাসন তাহলে কিভাবে ফিরবে? চাঁদা নেওয়াটা যদি উনি তো বৈধ করে দিলেন, আর আমার কাছে মনে হয় উনি বুঝতেই পারেন নাই উনি কোন চেয়ারে বসে এই কথাটা বলছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্ন নিয়ে নীলুফার চৌধুরী বনি আপনার কাছে আমি আসব, তবে তার আগে যে প্রসঙ্গটি তুলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি বক্তব্যের, আমি জানতে চাচ্ছিলাম, তিনি বলছেন যে মানুষের অনেক প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু বাংলাদেশের আইন যেভাবে করা আছে সরকারের নির্দেশনা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি নিজে স্বতঃপ্রণোদিতভাবে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার সুযোগ আছে কিনা? দেখেন, এটা আসলে ওইভাবে নাই। সরকারকেই চেষ্টা করতে হবে জনগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দূরত্বটা, একদিনে দূরত্বটা তৈরি হয় নাই, আবার একদিনে এটা সলিউশনও হবে না। এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। হয়তোবা সালাউদ্দিন ভাই প্রথম স্টেপের কথাটাই বলেছেন, হয়তোবা জনগণের সাথে বিভিন্নভাবে ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জনগণের সেবক, জনগণের বস না, সেবক, এই সেবকটা বোঝানো ভীষণ দরকার। এবং আমার ধারণা সালাউদ্দিন ভাই ভীষণ, আমার দৃষ্টিতে বুদ্ধিমান একজন মানুষ। উনি ওনার বুদ্ধি বিবেচনা দিয়ে, এবং আজকে প্রধানমন্ত্রী মানে আমরা সবসময় বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সুনির্দিষ্টভাবে পুলিশ হবে জনগণের বন্ধু, মানে সরকার কি চায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বন্ধু হোক, নাকি সরকার চায় সরকারের বন্ধু হোক? না, সরকার, বর্তমান সরকারের কথাই আমি বলছি। বর্তমান সরকার অবশ্যই চায়, কারণ বর্তমান সরকারের জার্নিটা অনেক আঁকাবাঁকা পথে ছিল, অনেক জটিল পথে ছিল। যে জটিল পথ যখন পেরোতে, যিনি আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে কিন্তু 9 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। 9 বছর। যিনি আজকের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে কিন্তু 17.5 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। সো তারা যদি এই এত কিছুর পরে না বুঝেন, তাহলে আর পৃথিবীর কেউ বুঝবেন না, এটা আমি বলতে পারি। এবং আমার মনে হয় যদিও এই জায়গাটা ভীষণ বিতর্কিত, স্বরাষ্ট্রটা একটা ভীতিকর জায়গা, যে কোনো মানুষ যে কোনো সময় বিতর্কিত হতে পারে। যেমন আমি আপনাকে যদি এক্সাম্পল দেই, আগের স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির আলতাফ হোসেন চৌধুরী সাহেব, উনি কি বলেছিলেন? উনি আপনাদেরকে বলেছিলেন যে দেখেন, আমার সন্তান, একমাত্র ছেলে কয়েকদিন আগে পানিতে ডুবে মারা গেল জনগণের কাজ করতে গিয়ে। দেখেন, আল্লাহ নিয়ে গেছে আমার একমাত্র সন্তান, আমি ধরে রাখতে পারি নাই। তো আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে, আপনাদেরটাও একই, সবুর করতে হবে। আমি সবুর করেছি। আপনারা কিন্তু আর কোনো লাইন লেখেন নাই, যেটুকু লেখা দরকার, যেটুকু লেখলে সমস্ত বাংলাদেশ ছিছি করবে, সেটুকু আপনারা লিখে দিয়েছেন। আমি আপনার কথা বলছি না, আপনারা। তো ঠিক তেমনই যদি সাংবাদিক, বুদ্ধিজীবী, দেশের আপামর হ্যান্ডস, তারা সবাই প্রত্যেকে যদি সরকারকে সহযোগিতা করেন, সরকারের যে জার্নিটা, জটিল জার্নিটা ছিল, সেই জার্নির থেকে সরকারের যা শিক্ষা হয়েছে, সেই শিক্ষাকে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আমার ধারণা পুলিশ এবং জনগণের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্কটা তৈরি হবে। এবং এখন আমার যে ভাই যিনি প্রশ্ন করেছেন, উনি মারাত্মক একটা প্রশ্ন করেছেন। আজকে সরকারের বয়স 2 দিন। আমি ওনার প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমার নিজের কাছেও খারাপ লাগছে। এবং জানেন, আমি অনেক সময় ঠোঁটকাটা মানুষ, সত্য কথা বলে ফেলি। এই কথাটাকে যে কোনো জিনিস, যে কোনো চাঁদাকে আপনি যত সুন্দর করেই আপনি পরিপাটি করে রাখেন না কেন, চাঁদা তার গন্ধ ছড়াবেই। মগজ যদি পচন ধরে, তাহলে কিন্তু সেইটা আর রাখা যায় না, মাছের মগজে। সো এইখান থেকে অনেক শিক্ষার আছে। আমার ধারণা উনি যে কথাটা বলেছেন, সরকারের কর্তাস্থানীয় ব্যক্তিদের কাছে নিশ্চয়ই আজকের মেসেজটা গিয়েছে। আমি বিশ্বাস করি কালকেই এই মেসেজটার, কারণ আমি এখানে প্রথমে কিছুটা আমি মানে কি বলবো,
খুব সদয়ভাবে দেখতে চাই। কেন? কারণ যিনি এতগুলো মন্ত্রণালয় পেয়েছেন তার অতীত অভিজ্ঞতা নাই, নাম্বার ওয়ান। তার বয়সটা ওরকম না যে অভিজ্ঞতা দেখে 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 অভ্যস্ত হয়েছেন, ওরকম না। ওসব মানে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী মানে শেখ রবিউল আলম তার বক্তব্যের এক্সটেনশনে তিনি একটা জায়গায় যেয়ে বলছেন যে মালিক সমিতির নামে বা শ্রমিক ফেডারেশনের নামে যেই টাকাটা নেওয়া হয় সেটা হয়তো বা শ্রমিকদের কল্যাণে অনেকাংশে ব্যবহৃত হয়। আমি বাংলা যেটা বুঝি আমি ওইটা বুঝি না। আজকে যদি সমস্ত চাঁদাকে উজ্জ্ব করে দেয়, যদি সমস্ত চাঁদাকে বাতিল করে দেয় পরিবহন থেকে, কালকে পরিবহনের আপনার টিকিটের দাম মিনিমাম 10 টাকা 5 টাকা কমে যাবে। তো একজন মানুষের যদি 10 টাকা কমে যায় তাহলে এটা সব মানুষের লাভ, যারা কারা বাসে ওঠে, কারা ট্রেনে ওঠে, কারা ট্রেনে না, ট্রেনটায় চাঁদাবাজি ওইভাবে হয় না, ওটা অন্যভাবে হয়। নিত্য ব্যবহার্য পণ্য, ট্রাক, বাস, আপনার টেম্পু থেকে শুরু করে সব কিছু। তো এই জায়গাটায় আমি মনে করি যে এটা খুবই ইম্পর্টেন্ট থিং, এবং ইম্পর্টেন্ট মানুষের হস্তক্ষেপ এখানে জরুরি। নতুন সরকার 100 দিন মানে আপনার হানিমুন পিরিয়ড, আমরা অনেক কিছু একটুখানি আমি একটু বলি, একটুখানি রবিউল আলম যে কথাটা বলেছেন, রবিউল ভাই আমার এলাকারই এমপি, মানে ধানমন্ডিতে। আমি একটু সংশোধন করতে চাই ওনার কথাটাকে। কথা হচ্ছে সমঝোতার ভিত্তিতে যেটা দেয়া হয় সেটাই কিন্তু আসলে চাঁদা। উনি যেটা বলছেন সমঝোতার ভিত্তিতে যেটা দেয়া হয় সেটা চাঁদা না, এটা ভুল। সমঝোতার ভিত্তিতে আমরা কিন্তু চাঁদা দেই, আমরা মসজিদে চাঁদা দেই, মাদ্রাসায় চাঁদা দেই, ক্লাবে চাঁদা দেই। লাইনটা শেষ করি, যদি সমঝোতার ভিত্তিতে না হয় তাহলে ওইখানে মার্ডার হয়, ওইখানে আপনার অনেক কিছু হয়, আমি একটু হাত বলি, পা ভাঙে। সেটা হচ্ছে সমঝোতার ভিত্তি ছাড়া যেটা হয় সেটা তো ভাই মাস্তানি, সেটা তো গুন্ডামি, সেটা তো ডাকাতি, এক ধরনের ছিনতাই টাইপের কাজ, যে আপনার থেকে আমি জোর করে নিলাম। এখন কথা হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদা দেয়া কি সব সময় কি বৈধ? একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে ঘুষ লেনদেন করি এটা কিন্তু সমঝোতার ভিত্তিতে করি, যে আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয় যে আপনি আমার কাজটা করে দিবেন, আপনাকে আমি এত হাজার এত লাখ টাকা দেব। তো এটা তো সমঝোতার ভিত্তিতে হয়, তাই বলে কি সমঝোতার ভিত্তিতে এই লেনদেন কি বৈধ? চাঁদাও অনেক সময় আমরা সমঝোতার ভিত্তিতে করি, এটা সত্য কথা, কিন্তু সেটা ইচ্ছার বাইরে গিয়ে বাধ্য হয়ে অনেকে দিচ্ছে চাঁদাটা, সেটা কিন্তু বৈধ না। আমরা যখন মসজিদে দেই সেটা বৈধ, আমরা যখন মাদ্রাসায় চাঁদা দেই সেখানেও অনেক সময় জোরাজুরি হয়। মসজিদে অনেক সময় দেখা যায় যে একজন মানুষের সামর্থ্য নাই, কিন্তু পাবলিকলি তাকে বলা হয় যে না আপনি বড়লোক মানুষ, আপনি 5 বস্তা সিমেন্ট দিবেন, আপনাকে এটা দিতে হবে, সামাজিকভাবে একটা প্রেসার তৈরি করা হয়। কথা হচ্ছে এই বাইলেটারাল যেটা আমরা দিই, একে অপরকে সাহায্য করি, যেমন আমাদের কাছে কেউ যখন এসে সাহায্য চায়, ভাই আমাকে সাহায্য দেন, আমি সমঝোতার ভিত্তিতে খুশি হয়ে তাকে দেই। আমাদের দেশে বকশিস নামে একটা জিনিস চালু আছে, এটাও কিন্তু ব্যাড কালচার আছে কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে খুশি গরিব মানুষকে 2-10 টাকা দিলে সেটা কোনো অসুবিধা নেই। বকশিসের নামেও চাঁদাবাজি হয়, বকশিসের নামেও ঘুষ লেনদেন হয়, আর এই চাঁদার নামেও মানে মানে ঘুষ লেনদেন হয়। কথা হচ্ছে ওনাকে আমি সংশোধন করে দিতে চাই, আমার ভাইকে, কারণ আমরা একসাথে টকশো করেছি অনেকবার। আমি মনে করি না যে মানে কারো কথা নিয়ে তাকে একেবারে বোল্ড করে ফেলতে হবে, তাকে করতে। আমি একটু জাস্ট মানে হৃদ্যতাপূর্ণ সংশোধনীটা দিতে চাই, সেটা হচ্ছে ভাই সমঝোতার ভিত্তিতে যেটা হয় সেটাই চাঁদা, আপনি এটা আপনি কারেক্ট করে নেবেন। আর সমঝোতার বাইরে যেটা হয় এটা জোর জবরদস্তি, এবং এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর চাঁদাটা যেটা আপনারা ঠিক করতে হবে যে এই চাঁদাটা রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত। যদি আমি মানে ফি যদি কোনো কিছু নিতে হয় সেটাকে রাষ্ট্রীয়করণ করতে হবে, যে আমি আপনাকে এত টাকা ফি দিব। আপনি দেখবেন আমরা যখন বিদেশে যাই ফার্স্ট রাষ্ট্রীয়ভাবে চাঁদা মানে সেটার জন্য তো রাস্তাতে গাড়ি চলার জন্য আপনার আমি আপনাকে বলি, আপনি দেখবেন যে একই জায়গায় 3টা বুথ আছে, আপনি যদি এটা দিয়ে যান ফাস্ট ট্র্যাক, আপনি সার্ভিসটা খুব দ্রুত পাবেন, পয়সাও বেশি, মানে অগ্রাধিকার ভিত্তিতে সার্ভিস, সেই অনুযায়ী আপনি টাকা বেশি পাবেন। আচ্ছা, মানে অনেকটা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে এক্সট্রা টাকা দেওয়া লাগছে, নিচ দিয়ে গেলে লাগছে না। আমাদের এই যে বিভিন্ন মানে সড়ক পরিবহন মন্ত্রী অন্তত আপনার বক্তব্য থেকে হলেও কিছুটা না, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলবো যে ভাই আপনার এই চাঁদার কনসেপ্ট আপনি অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান।